এখানে কিন্তু তারা সরাসরি বলে নাই যে জঙ্গিবাদ বা উগ্রবাদ হওয়ার কারণে এদেরকে ভিসা দিচ্ছে না বা ভিসার কড়াকড়ি করে রাখছে। আমেরিকা, আমার মনে হচ্ছে যে তারা আরো কিছুদিন এই সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণ করার পরে হয়তো বা একটা ফাইনাল ডিসিশনে নিবে। অংশটা একেবারেই কোণঠাসা হয়ে যেতে পারে, এবং এই কোণঠাসা হয়ে গেলে যেটা হবে, বাংলাদেশকে হয়তো বা এমন একটা পরিস্থিতি দাঁড়াবে যে বাংলাদেশ টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মাল্টিতে নিয়মিত আয়োজন কথোপকথনের। সারা দেশের যে অবস্থা, জঙ্গিবাদ চরমপন্থার এক ধরনের উত্থান আমরা দেখতে পাচ্ছি, বা তাদের জন্য উর্বর ক্ষেত্র পরিণত হয়েছে, মব সৃষ্টিকারীদের আস্ফালন, সবকিছু মিলিয়ে দেশের বাইরে আসলে কোন বাংলাদেশ চিত্রায়িত হচ্ছে বহির্বিশ্বে, আমরা সেই বিষয়ে কথা বলবো। এবং এর ভিতরের কারণগুলো কি, এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে গবেষক হিসেবে কাজ করছেন, এবং যিনি নিয়মিত বাংলাদেশের বিভিন্ন পত্রিকাতে লেখালেখি করছেন, লেখক গবেষক নাদিম মাহমুদ। নাদিম মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও আহ, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ব্যক্তিগত একটা প্রশ্ন দিয়ে শুরু করি, মানে ব্যক্তিগত জায়গা থেকে। কি ফিল করছেন দেশের বাইরে বসে এই মুহূর্তে বাংলাদেশের এই চিত্র দেখে? আসলে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি উপর দাঁড়িয়ে আছে, আমি নিজে ফিল করছি না, যারা বাংলা ভাষাভাষী আমরা দেশের বাইরে প্রতিনিধিত্ব করছি প্রবাসী হিসাবে, তাদের সবার মনের অবস্থা মোটামুটি একই রকম। যে মাতৃভূমির যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, আপনি যদি উগ্রবাদ, আপনি শুরুতেই বলছেন উগ্রবাদের একটা শব্দ নিয়ে আসছেন। এছাড়াও বাংলাদেশের আমরা যারা আহ, দীর্ঘদিন থেকে আসছি, প্লাস আমরা বাইরে আসছি, সেই হিসাবে যদি আপনি মনে করেন যে নিরাপত্তার বিষয়টা এখন এতটাই নাজুক অবস্থায় দাঁড়িয়ে আছে, সেই বিষয়টা নিয়ে আমরা আসলে উদ্বিগ্ন যে আদৌ বাংলাদেশ আমাদের বাংলাদেশের অবস্থায় দাঁড়িয়ে থাকবে কিনা। সেই এটা একটা শঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমি সরাসরি মার্কিন প্রশাসন কিংবা অন্য কোনো রাষ্ট্রের কথা জানতে চাইছি। যেহেতু আপনি বিদেশে অবস্থান করছেন, আমরা এখান থেকে যতটুকু পত্র পত্রিকা বা বিদেশি গণমাধ্যম যেগুলো, সেখানে যা লেখালেখি হচ্ছে, কখনো কখনো দু একটি বিবৃতি বিভিন্ন রাষ্ট্র থেকে আসছে, যেমন রাশিয়া একটি বিবৃতি দিল, কখনো কখনো ইউরোপিয়ান কান্ট্রি গুলোর কয়েকটি, তারা মাঝে মাঝে উদ্বেগ জানাচ্ছে। আহ এইসব জায়গা থেকে আপনি তাদের মানসিকতা কেমন ফিল করছেন, বা ওইখানে বসে আপনি আরো নিশ্চয়ই ভালো অবজার্ভ করছেন, সেই জায়গা থেকে একটু জানতে চাচ্ছি। আহ, বিদেশিরা আসলে যেভাবে বাংলাদেশকে দেখছে, তারা সাধারণত আমরা বিবৃতিগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি। এখানে আসলে কয়েকটা অংশ বিভক্ত হয়ে গেছে। একটা অংশ আহ, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। একটা অংশ অবজারভার, একেবারে নির্মোহ অবজার্ভ করে একটা বিবৃতি দিচ্ছে। আরেকটা অংশ আহ, অনেকটাই নিউট্রালাইজ থাকার চেষ্টা করছে। তো আমি আমার আমার কাছ থেকে যেটা ফিল করছি এই মুহূর্তে, যেগুলো বিবৃতি বিভিন্ন দেশ থেকে আসছে, এই বিবৃতিগুলোর একটাই বার্তা এখন বর্তমানে দাঁড়িয়ে আছে। সেটা হচ্ছে যে গভর্নমেন্ট যে ক্রেডিবিলিটি, আপনারা যদি মনে করেন যে আহ, মানুষের ভালোর নিরাপত্তা সবকিছু দেওয়ার জন্যই সবাই চেয়েছিল যে একটা ইন্টারিম গভর্নমেন্ট থাকুক, হুম, এবং হুম। তার মাধ্যমেই দেশের পরিবর্তন হবে, পরিবর্তন বাংলাদেশ আসে। একটা নতুন নতুন জাগরণ তৈরি হবে। কিন্তু দিন শেষে এই যে বিদেশি যারা অবজারভার ছিল, বিভিন্ন সংস্থা থেকে শুরু করে, আমি যদি আপনি উদাহরণ হিসেবে যদি দিই যে সাম্প্রতিক সাংবাদিকদের নির্যাতন বা গণমাধ্যমের উপর যে যে হামলা, বা গণমাধ্যমের প্রতি যে সরকারের যে উদাসীনতা, সেইটা নিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি গত 4-5 মাস ধরেই ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো তার বিবৃতি দিয়ে আসছে। সরকারকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে তোমরা ভালো নাও, তোমাদের কার্যক্রম তোমাদের রিভিউ করা উচিত। সেইটা আসলে যে ইন্টারন্যাশনাল যে মিডিয়া, সরি, অর্গানাইজেশনগুলো দিচ্ছে, সেগুলো সম্ভবত সরকার সেগুলো দেখেও না দেখার ভান করছে, মনে করছে যে তারা অন ট্র্যাকে আছে। কিন্তু আলটিমেটলি যদি বিদেশিদের চোখে যদি দেখা হয়, তারা আসলে তাদের যে লাইন, সেই লাইন চ্যুত অবস্থায় সরকার চালাচ্ছে। এই অবস্থায় মানে বাংলাদেশ সম্পর্কে কি, মানে আমি যে সরাসরি প্রশ্ন করি, আমি যেমন প্রথমে বলছিলাম যে উগ্রবাদ মৌলবাদের একটা উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে, জঙ্গিবাদ এখনো কায়েম হয়নি, মানে কায়েম হয়েছে আমি সেটা বলবো না, তবে তাদের উত্থানের একটি উর্বর ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি, কখনো কখনো জানান দিচ্ছে। এই বিষয়টি কি বহির্বিশ্বে আপনার মনে হয় যে খুব ভালোভাবে তারা নিচ্ছে? আসলে আপনি যদি আমাদের গণমাধ্যমের দিকে তাকান, আমি যতটুকু আমার মনে পড়ে যে কয়েক মাস আগে ডিএমপি কমিশনার সরাসরি স্বীকার করে নিয়েছে যে বাংলাদেশে উগ্রবাদ বা জঙ্গিবাদ কোনো কিছু নেই। বাট আপনি ইন সেম টাইম, আপনি যদি গত সপ্তাহের যদি প্রথম আলো, ডেইলি স্টার, এই দুইটা গণমাধ্যমের প্রতি আক্রমণ করার পর যে ইন্টারিম গভর্নমেন্ট যে বিবৃতি দিয়েছে, সেখানে কিন্তু সরাসরি তারা বলছে যে বিচ্ছিন্নতাবাদী উগ্রবাদ। তাহলে এই যে সরকারের দ্বিচারিতা, যে একটা অংশ স্বীকার করতে চাচ্ছে, অন্য একটা অংশ বলছে স্বীকার করতে চাচ্ছে না,
এইটা যে আমরা যে মানে কনফিউশনের ভিতর থাকছি, কিন্তু বিদেশি যারা অবজারভার আছে, যারা আসলে দেশের বাইরে থেকেও আমাদের দেশটাকে ভালো করে তারা পরখ করে দেখে, তারা কিন্তু ঠিকই জানে। কারণ বাংলাদেশের যে এলিমেন্ট গুলো আছে, উগ্রবাদের যে এলিমেন্ট, সেই এলিমেন্টের সবগুলো এলিমেন্টে এখন বর্তমানে অ্যাক্টিভ। সেই অ্যাক্টিভ ফর্মে থাকার পরে যদি গভর্নমেন্ট বা গভর্নমেন্টের কোনো অংশ যদি বলার চেষ্টা করে যে বাংলাদেশে এখন জঙ্গিবাদ বা উগ্রবাদ পন্থা এখন কন্ট্রোলে আছে বা নেই, তাহলে এটা এক ধরনের মিথ্যাচার হয়। আর এই মিথ্যাচার যত হবে, এই উগ্রবাদের বিষয়টা তত তারা আরো বেশি সামনের দিকে প্রস্ফুটিত হবে আমি মনে করছি, এবং সেটাই হচ্ছে আর কি। আম, এটি যদি একটা ক্লিয়ার পিকচার এই সম্পর্কে বিদেশি রাষ্ট্রগুলোর সামনে যায়, বা আমি সরাসরি যুক্তরাষ্ট্রের কথাই জিজ্ঞেস করি, তাহলে কি ধরনের ইম্প্যাক্ট করতে পারে বাংলাদেশের ক্ষেত্রে এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের ক্ষেত্রে? এটা এটা একটা ভয়াবহ পরিস্থিতি দাঁড়াবে। এখন আমাদের কিছু সাইন অলরেডি শো আপ হয়েছে। আপনি জানেন যে অস্ট্রেলিয়া আহ, আহ, বেশ কিছু তাদের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনছে, যা বাংলাদেশের ভিসার ক্ষেত্রে কড়াকড়ি একটা আরোপ করছে। খুব সম্প্রতি গ্রেট ব্রিটেনের বেশ কিছু ইউনিভার্সিটি তারা চেষ্টা করছে যে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য, এবং ইনক্লুডিং পাকিস্তানের স্টুডেন্টদের জন্য ভিসার উপর কড়াকড়ি করছে। এখানে কিন্তু তারা সরাসরি বলে নাই যে জঙ্গিবাদ বা উগ্রবাদ হওয়ার কারণে এদেরকে আহ, আহ, ভিসা দিচ্ছে না বা ভিসাতে কড়াকড়ি করে রাখছে, কিন্তু আসলে এটা একটা সফট সাইন। এই সাইনটা এটা ইন্ডিকেশন করে, যদি নেক্সট আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমেরিকা এটা করবে কিনা বা আমেরিকা এটা কি ধরনের বা কিভাবে দেখছে, তো আহ, আপনি এটা দেখার জন্য অবশ্যই আমাদের আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে। কারণ আমেরিকা, আমার মনে হচ্ছে যে তারা আরো কিছুদিন এই সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণ করার পরে হয়তো বা একটা ফাইনাল ডিসিশনে নিবে। এর মধ্যেই আপনি জানেন যে গত সপ্তাহে বাংলাদেশে আমেরিকান যেই নাগরিক আছে তাদের জন্য একটা সতর্কতা জারি করছে। এই সতর্কতা জারি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক না, হয়তোবা তারা বুঝতে পারছে যে এখানে যে উগ্রবাদ একটা উত্থান হতে চাচ্ছে বা ডানপন্থার একটা সামনের দিকে ঝুঁকছে বাংলাদেশ, সেই জন্য হয়তোবা তাদের নাগরিককে সাবধানতা অবলম্বন করার একটা ঘোষণা দিয়েছে। কিন্তু এটা যদি কন্টিনিউ হয়, অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য আসলেই একটা খারাপ বার্তা নিয়ে আসবে। সেই বার্তাটা হতে পারে যে এরকম যে আমাদের দেশের বাইরের অনেক স্টুডেন্ট আসে প্রত্যেক বছর, তাদের জন্য এই ভিসার কড়াকড়ি বা তাদের, এখন আপনি জানেন যে সোশ্যাল মিডিয়া আপনাকে ডেফিনেটলি পাবলিক করে রাখতে হবে যদি কেউ ভিসা অ্যাপ্লিকেশন করতে আসে। এবং এটা এমনই একটা সিস্টেম যে আপনি কোন দিন কোন ধরনের অ্যাক্টিভিটিস করছেন, সেই অ্যাক্টিভিটিস দেখে একজনকে এস্টিমেট করবে যে হ্যাঁ, তার ভিসা টাকা তাকে দেওয়া যাবে কি যাবে না। তো সো এইরকম যদি সিচুয়েশন তৈরি হয়, তো আমাদের মনে হয় যে বাংলাদেশের জন্য খুব ভালো কিছু ফল বয়ে নিয়ে আসবে না সামনের দিনগুলোতে। আম, আপনি নিজে লেখালেখি করছেন মুক্তিযুদ্ধের উপরে, নানান ইস্যুতে লেখালেখি করছেন। বাংলাদেশের এই যে এই মুহূর্তে যে অবস্থা, এর মূল কারণটি কি? 5ই আগস্টের পরে কোন জায়গাটিতে আপনি আহ, মানে একটু এমফাসাইজ করবেন যে এই কারণে আজকে বাংলাদেশে এই অবস্থা? দেখুন, 5ই আগস্ট তো আসলে সব পক্ষই শুধুমাত্র পূর্বের গভর্নমেন্টের কিছু অনুসারী ব্যতীত সবাই চেয়েছিল যে গভর্নমেন্টটাকে চলে যাক। কারণ কেউ চাইবে না চোখের সামনে একটা বাচ্চা আহ, মরছে বা সামনে অনেকেই আহত হচ্ছে, সেই জায়গা থেকে, আবেগের জায়গা থেকে অনেকেই রাস্তায় নেমে আসছিল যে সরকার চলে যাক। এবং চলে যাওয়ার পরেও যেটুকু আকাঙ্ক্ষা ছিল যে একটা গণতান্ত্রিক যাত্রা বা একটা ভালো, এই সরকার যেটুকু করেছে আহ, তার চেয়ে একটু ভালো কিছু আমরা এক্সপেকটেশন করব। সেই জায়গাটা আমি যদি নিরূপণ করতে চাই, 5ই আগস্টের পরে বা অদ্যাবধি পর্যন্ত সেই জায়গাটা কখনো পূরণ হয় নাই। এই পূরণ না হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে বিভিন্ন অংশ এখানে তাদের নিজস্ব স্বার্থ পূরণের যে একটা চেষ্টা করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। সেই জায়গাটা সরকারের যে আহ, নিয়ন্ত্রণ ব্যবস্থা, সেটা আসলে ভেঙে পড়ছে। এই ভেঙে পড়ার কারণে বাংলাদেশকে এখন নিয়ন্ত্রণহীন ভাবে চলতে হচ্ছে বলতে, আমি সংক্ষিপ্তভাবে আমি বলতে চাই যে একটা, আপনার কাছে বাস আছে, ফুয়েল আছে, সবই আছে, কিন্তু আপনার ড্রাইভারটা কোনো কারণে ড্রাইভারের হাত বা পা অকেজো হয়ে আছে। তো সো আপনি হুম, স্টিয়ারিং ধরতে পারছেন না, অথবা আপনি ব্রেক করতে পারছেন না, না কারণ মানে না, সেটা না করার কারণে এখন বাসটা এখন রাস্তাতে যাচ্ছে, যাকে খুশি তাকে মেরে চলে যাচ্ছে। হুম, হুম। এই এক অবস্থায় দাঁড়িয়ে আছে। আপনি প্রথমে বলছিলেন, আশঙ্কা করছিলেন যে বাংলাদেশ থাকে কিনা, সেই আশঙ্কা যারা প্রবাসে অবস্থান করছেন তাদের মধ্যে অনেকটা এমন ধারণা কাজ করছে, এই আশঙ্কা কাজ করছে। আহ, কেন, কোন অবস্থায় আমরা পৌঁছেছি? আমরা জানি যে কোন অবস্থায় পৌঁছেছি, তারপরেও যদি আপনার কাছে জিজ্ঞেস করি, এবং বিশেষ করে আহ, যে আক্রমণগুলো আমরা দেখছি, যে মব তন্ত্র কায়েম হয়েছে, আহ, এবং
পাকিস্তান সহ বিভিন্ন রাষ্ট্রের একটা ইনভলভমেন্ট আমরা খুব সরাসরি দেখতে পাচ্ছি। অন্তত এদেশে যারা তাদেরকে অনুসরণ করে তাদের বক্তব্যে আমরা দেখতে পাচ্ছি। আহ, সেই জায়গা থেকে আপনার আশঙ্কাটা আরেকটু খোলাসা করবেন কিনা, যে আপনি কোন দৃষ্টিতে দেখছেন? দেখুন, বাংলাদেশে তো আসলে এক্সট্রিমিজম তো একদিনে হয় নাই। এটা আসলে দিনে দিনে ছিল, কখনো ডরমেন্ট ছিল, কখনো সামনের দিকে আসছে। তো এই এক্সট্রিমিজমের জন্য যে ফুয়েলিংটা দরকার, এই ফুয়েলিং যে মেশিনারিজ গুলো আছে, সেই মেশিনারিজ গুলো যখন অ্যাক্টিভ হয় এবং এই মেশিনারিজ গুলোকে কন্ট্রোল করার যখন কোনো ব্যবস্থা থাকে না, তখন তারাই সাধারণত সামনের দিকে চলে আসে। সামনের দিকে চলে আসে বলতে আমি এইটুকু বোঝাচ্ছি যে দেখা যাচ্ছে 5 জন আছে, কিন্তু আপনার সেই 5 জনের বাইরে আরো 10 জন বা 50 জন তাদের এই 5 জনের ভয়ে স্থিমিত হওয়া অবস্থায় থাকতেছে, কিন্তু এই 5 জনই মনে করছে তাদের ভয় সব জায়গায় যাচ্ছে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে সেটা না। আর না হওয়ার কারণে এই যে মব তন্ত্র বা মব ভায়োলেন্সের কথা বলছেন, এই মবটা আসলে মানে আমি জানি না পৃথিবীর কোন দেশ এতটা মানে স্টেট স্পন্সর মব এই মবতন্ত্র কায়েম করে, যেটা আমাদের দেশে 5ই আগস্টের পরবর্তী সময়গুলোতে স্টিল চলে আসছে। এটার একমাত্র কারণ হচ্ছে সরকারের অদূরদর্শিতা এবং সরকারের একটা অংশ হয়তো বা চাচ্ছে না যে এই সরকারের ভালো কিছু সামনের দিকে আসুক, কিংবা হয়তো সরকার নিজেই হয়তো বা চাচ্ছে না যে আমি মবকে নিয়ন্ত্রণ করি, কারণ তারা এই সরকার অনেকটাই মনে করে যে মবই তাদের হচ্ছে একটা শক্তির একটা বা প্রেরণার একটা অংশ, যে কারণে তারা মবটাকে টিকিয়ে রাখছে। এবং মব দিয়েই মানে এটা তো আসলে মব তো কোনো বিচারিক ব্যবস্থা না, মব কোনো আহ, আহ, কোনো ভালো কিছু বিষয় না, কিন্তু সরকার মনে করছে যে আমার বেসরকারি সরকারি আইন শৃঙ্খলা বাহিনী থাকার সত্ত্বেও তাদের প্রতি নির্ভরশীলতা তার নাই, কিন্তু এই মবের প্রতি তার নির্ভরশীলতা আছে। যে এই থাকার কারণে যে যে অংশটা মব করছে কন্টিনিউয়াসলি, তারা আসলে অনেকটাই উৎসাহিত হচ্ছে যে না, সরকার তো আমাকে নিয়ন্ত্রণ করছে না, সরকার আমাকে উৎসাহ দিচ্ছে, সরকারের আমরা তো সরকারকে যা বলছি সেটাই শুনছে। এই করার কারণে একটা তো ভায়োলেন্ট গ্রুপ থাকে, সবসময় সব জায়গাতেই থাকে, এই ভায়োলেন্ট গ্রুপটা বা কন্টিনিউয়াসলি তাদের স্বার্থ, হয়তো বা ছোট বড় দুটি থাকতে পারে, স্বার্থগুলো কায়েম করার চেষ্টা করছে। আশঙ্কা থেকে যদি প্রশ্ন করি যে এই বাংলাদেশ কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে এই ধারা অব্যাহত থাকলে? আমি একেবারে ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক কথা বলতে পছন্দ করছি, যেখানে আপনি যদি মনে করেন যে মব যদি থাকে বা বর্তমান সরকারের যদি আর 5 বছর, অনেকে 10 বছর বলে, আমি মনে করি যদি আর একটা বছরও বাংলাদেশে এই সরকার যদি থাকে, তো বাংলাদেশে হয়তো বা যে মানে আগে পতিত শেখ হাসিনা সরকারের প্রতি মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে, হয়তো এই ক্ষোভটা আরো বেশি হতে পারে, এটা আমার আশঙ্কা। আর যদি আপনি বলেন এই স্টেট কোন দিকে দাঁড়াবে, আমি এই যে রাজনৈতিক একটা শূন্যতা এখন আছে, সেই শূন্যতার কারণে যে মব তন্ত্রর যে একটা, শুধু মব না, এখানে যে ইসলামিক আমি ধর্মীয় বিষয় বলতে চাচ্ছি না, জাস্ট বলতে চাচ্ছি যে উগ্রবাদ, যে উগ্রবাদ চর্চাটা চলছে, এটা যদি কন্টিনিউ হয় এবং এটাকে ফুয়েলিংটা সরকার এবং সরকারের বাইরের অংশটা যদি করতেই থাকে, তাহলে আমাদের রাষ্ট্রের যে সার্বভৌমত্ব, যেটা আমাদের অস্তিত্বের একটা অংশ, সেইটা আমাদের জন্য বড় ধরনের হুমকি মানে কারণ হয়ে দাঁড়াবে। এমনও কারণ হতে পারে যে যে অংশটা প্রগতিশীল বা গণতান্ত্রিক চিন্তা চেতনা আর বাংলাদেশ দেখতে চায়, সেই অংশটা একেবারেই কোণঠাসা হয়ে যেতে পারে। এবং এই কোণঠাসা হয়ে গেলে যেটা হবে, বাংলাদেশকে হয়তো বা এমন একটা পরিস্থিতি দাঁড়াবে যে বাংলাদেশ টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এটা আমি আশঙ্কা করছি। আমি জানি না, এটা আমি চাই না যে কখনো এটা হোক, বাট যদি কখনো আরো একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হয়, তো সেই ক্ষেত্রে এটা আশঙ্কা করছি। আমি শেষ একটি প্রশ্ন রেখে আপনার কাছে উত্তরটা নিয়ে শেষ করব। আপনার কি মনে হয় যে আমরা যার যার দায়িত্বটা পালন করতে পারছি, সুবুদ্ধি সম্পন্ন যে মানুষেরা রয়েছেন, আমরা যাদেরকে জানি চিনি, অনেক কিছু এক্সপেক্ট করি তাদের কাছ থেকে, তাদের ভূমিকাটা কি এই মুহূর্তে, এই দুর্যোগময় মুহূর্তে তারা সঠিক রোলটা প্লে করছে কিনা? আহ, আমি একটু জাস্ট ছোট্ট উদাহরণ দিই। আপনি যদি সামাজিক মিডিয়াগুলোতে দেখেন, আজ থেকে 2 বছর বা 3 বছর আগে যে মানুষগুলো কথা বলতো কন্টিনিউয়াসলি, গণতন্ত্র সুশাসনের সঙ্গে কথা প্রসঙ্গে কথা বলতো, সেই মানুষগুলোর একটা অংশ কিন্তু এখন সরকারে ঢুকছে বা তাদের এখন সরকারের সুবিধাভোগী। সেই অংশটা আজকে যতই খারাপ কাজ হোক বা যতই এক জায়গায় অ্যানার্কি হোক, তারা কিন্তু আর কথা বলছে না, তারা এখন নিশ্চুপ। আবার যদি আপনি যদি মনে করেন যে আগের যে গত 20 বছর, 15 বা 30 বছরের যে বুদ্ধিবৃত্তিক চর্চার যে মানুষগুলো ছিল, সুশীল সমাজ যেটা ছিল, সেই সমাজ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়ছে। এই ভেঙে পড়ার ব্যবস্থা না থাকার কারণে আপনি যে উগ্রবাদের যে অংশটা, তারা এখন মাথা চেড়ে উঠছে। এই মাথা চেড়ে ওঠার কারণে আমাদের মতো যারা সাধারণ মানুষ, যারা আসলে দেশটাকে ভালোবাসে, দেশটাকে চাই সব মানুষ ভালো থাকুক, সেই অংশটা আহ, আহ, ঘুমন্ত অবস্থায় আছে। এই ঘুমন্ত অবস্থা থাকার কারণে আমরা মনে করছি যে বাংলাদেশের সামনের দিনগুলো যেটা আসবে, সেটা আসলে খুব ভয়ানক একটা পরিস্থিতি আমাদের মুখোমুখি হতে 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 পারে, হওয়া লাগতে পারে।
অনেক ধন্যবাদ, নাদিম মাহমুদ, আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।